কি দেখতে দেখতে তো 1 বছর হতে চললো। না, আমার চ্যানেলের কথা বলছি না, সেই গোটা দেশকে নাড়িয়ে দেয়া, তোলপাড় করে দেয়া সাম্প্রতিকতম অভয়া ঘটনার ন্যায় বিচারের দাবিতে গোটা রাজ্য, গোটা দেশ পথে নামলো। কত মেট্রো রোড অ্যাক্টিভিস্টরা সেই সুযোগে নিজেদের কেরিয়ার তৈরি করে ফেললেন। তারা পুরস্কারও পেয়ে গেলেন, সেই সব দেখিয়ে চারিদিকে বেচতেও লাগলেন। এত কাণ্ড ঘটলো, রাত দিন সব দখল হলো, কিন্তু ন্যায় বিচারের কি হলো? সন্দীপ ঘোষের কথা তো ছেড়েই দিন, তা মনে করিয়ে দিচ্ছি যদি ভুলে গিয়ে থাকেন যে তার বিরুদ্ধে তো এখন ওই দুর্নীতির তদন্ত হচ্ছে, যেগুলো আপনারা বিগত কয়েক দশক ধরে দেখে আসতে অভ্যস্ত, এবং তার কি পরিণতি হয় সেটাও ন্যূনতম বোঝার হলে বুঝেই গিয়ে থাকবেন এতদিনে। কিন্তু আসল ঘটনার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই ধামাচাপা হয়ে গেছে। তার বিরুদ্ধে সেসবে তদন্ত হচ্ছেও না। আর সন্দীপ ঘোষের কথা ছাড়ুন, সে তো তবু তুলনামূলকভাবে একটু বড় মাছ। বলির পাঁঠা যে সঞ্জয় রায়, যে প্রক্সি বা যে পণ, যাকে স্যাক্রিফাইস দিতেই হতো, সেই সঞ্জয় রায় জেলে কেমন আছে, হেফাজতে বিচারাধীন বন্দী হিসেবে, বা সেসব কিছু কি খবর রাখেন বা রাখা সম্ভব? আর এরকম রোজ দৈনন্দিন শুধু যে ঘটনাগুলো খবরের পাতা জুড়ে থাকে, সেগুলোর কোনো 1%-এরও যদি খবর পরবর্তীকালে রাখা সম্ভব হয়, তাহলে কি সেটুকু কেউ করতে পারবে? সে তো পাগল হয়ে যাবে ওরকম হিসেব রাখতে রাখতেই। কোথায় কবে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর যারা দোষী সাব্যস্ত হয়েছিল খুনে, তাদেরকেই কবে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল সাব্যস্ত হওয়ার পরেও, সেটাই খুব বেশি দিন খবরের কাগজে থাকে না। ওই তথাকথিত রাত দখলের আগের রাতে আমাকে আমার বন্ধু আহ্বান জানিয়েছিল যে আমি বেরোবো কিনা। তো তার আশা ছিল আমি নিশ্চয়ই বেরোবো, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমার যদি কোনো কাজ, ব্যস্ত আমি নাও থাকতাম, তাহলেও আমি বেরোতাম না। শুধু এইটুকুই বলেছিলাম। আমার স্ক্রিনশট নেওয়াও নেই, হয়তো আমার খুঁজলেও পাবো কিনা আমি জানি না সেই চ্যাট। কিন্তু কেন, তার কৈফিয়ত আমি দিইনি। কিন্তু সেই কারণটা জানি না কতজন নিতে পারবে, কিন্তু আমি এখনও পর্যন্ত আমার সীমিত অভিজ্ঞতায় এই যে প্রকাণ্ড সিস্টেমটাকে একদম জ্ঞান হওয়া থেকে জানতে, বুঝতে বা যতটুকু পেরেছি, তার ভিত্তিতে আমি জানতাম যে এই হুজুগ, এই মেতে থাকা, এই কিছু লোকের নড়ে ওঠা, জেগে ওঠা, এগুলো আসলে ভিত্তিহীন এবং পয়েন্টলেস। এগুলোর কোথাও লিড করে না, কোনো দিনই করে না, করবার কথাও নয়। কারণ এদের এত সহনশীলতা না হলে এরা, যারা সেদিন বেরিয়ে গেছিলো হুটুট করে বাকিদের দেখে, সেই পিপিল নয় যারা, সিপিল যারা, ভেড়ার পাল, হার্ড মেন্টালিটি, মানে ভেড়ার পালের মতো অন্যকে দেখে সোশ্যালি কন্ডিশন হয়ে হেভিলি যারা সমস্ত কিছু করতে অভ্যস্ত আজীবন, তারা, আমি আগাগোড়াই সন্দেহান ছিলাম যে তাদের ঠিক কত শতাংশ আদৌ বোঝে যে এই ঘটনাটা অন্যান্য আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে চলা হাজার হাজার লক্ষ লক্ষ খুন ধর্ষণের ঘটনার সাথে ঠিক কোথায় আলাদা। তাদের মধ্যে কত শতাংশ লোক ঠিক এটুকু বোঝে বা ভেবে দেখেছে যে তাদের অ্যাকচুয়াল প্রতিবাদরা সেই রাতের কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে, ঠিক কিসের বিরুদ্ধে, কে এসবের পেছনে মূল মাথা হিসেবে রয়েছে, কে, সেই মাথাটা কোথায় যায়, কান টানলে যে মাথাটা আসবে সেই মাথাটা কে, কোন জায়গায় মাথাটা পচে রয়েছে। আর এই ধরনের অজস্র ঘটনায় একদম প্রথম দিন থেকে তার ভূমিকা কি, তার মানসিকতার বহিঃপ্রকাশ বা প্রতিফলন কীরকম ঘটেছে এই ধরনের সিমিলার ঘটনাগুলোয়। কোটি কোটি লোকেদের ভিড়ে আমি যদি সেদিন মিশতামও, তাদের মধ্যে বোধহয় কয়েকশো লোককে আমি পেতাম না, বা কয়েক হাজার লোককে অন্তত পেতাম না, যারা এই প্রশ্নগুলোর সাথে একই লাইনে অন্তত আমার সাথে ভাবতে পারতো বা ভাবতো। এখন সেটা তাদের প্রেরোগেটিভ, এটা আমার প্রেরোগেটিভ, কিন্তু সেই কারণেই আমি সেই মিছিলের অংশ হতে পারিনি। কারণ আমার মনে হয়েছিল, আগাগোড়ায় আমি প্রথম থেকে জানতাম এবং ভুল প্রমাণিত হলেই আমি খুশি হতাম, কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্যজনকভাবে আমি যেটা ব্যাপারে নিশ্চিত ছিলাম ঠিক সেটাই 1 বছর পরেও দেখতে পাচ্ছি, ঠিক সেটাই হচ্ছে, যেটা হয়ে এসছেই এদেশে আজীবনকাল এই ধরনের ঘটনায়। যে তারা জানেও না, তাদের খুব সমস্যা, যতক্ষণ না পর্যন্ত তাদের গোটা গায়ে আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে, তাদের সেই আগুনের পেছনে মূল দায়ী কে, কোন সিস্টেম, সেগুলোর বিরুদ্ধে একটা কলজে নিয়ে দাঁড়ানোর বা তার যে পরিণামস্বরূপ যে ক্ষতি শিকার, শুধু কলজে নিয়ে দাঁড়ানোর জন্য, ন্যূনতম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টে নিজেকে হতে দেওয়ার জন্য, যে না সব কিছু আল ইজ ওয়েল নয়, সব কিছু এত ঠিক নয়, সারাক্ষণ সব কিছু মেনে নেওয়া, ভগবানের ঘাড়ে ছেড়ে দেওয়া, গডের আল্লাহর হাতে, আর কর্মফল আছে, নিশ্চয়ই আছে, সব দেখছেন, সব বিচার হবে ইত্যাদি, এরকম একটা কনফর্মিস্ট, একটা খুব না না সব কিছু ভালো, আমি নিজের পিঠ বাঁচিয়ে চলবো, এই মানসিকতার
যারা মানে প্রথিত, যাদের মধ্যে হাজার হাজার বছর ধরে যারা এইভাবেই জন্মাচ্ছে মরছে আরশোলার মতো প্রত্যেক দিন, তাদের থেকে এর থেকে বেশি কিছু আমি এক্সপেক্ট করিও নি। আর সেই সিস্টেমটা তারা এমনই বানিয়েছে যে এরপর অভয়ের বাবা মা যদি, আমি প্রথম থেকেই জানতাম যে যদি তারা উন্মাদও হয়ে যান বা মানসিক ভারসাম্যহীন হয়ে যান অথবা প্রবল হেভি ডোজের তাদের যদি সাইকিয়াট্রিক মেডিসিন লাগে বেঁচে থাকার জন্য বা ইঞ্জেকশন ইত্যাদি লাগে, সেগুলো হতে পারে, পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু কোনোভাবেই কোনো মাথা আসবে না। নির্ভয়া কাণ্ডের মতো ওরকম কেসে যেখানে চুনোপুটিরা জড়িত, সেরকম কোনোটা যদি রিপোর্টেড হয়, তাহলে ডেফিনেটলি জনরোষ সামাল দিতে, একটা সেফটি ভালভটাকে ঠিকঠাক রাখতে ডেফিনেটলি আশা রয়েছে কিছু হতে পারে। তাদের যদি সবাই মিলে মানে বিরাট একখানা ওরকম ফেটে পড়ে, তাহলে কিছু হয়তো সেখানে হবে। কিন্তু না, সেই কারখানা বন্ধও হবে, সেরকম নির্ভয়ার অপরাধীদের মতো তৈরির যে কারখানা সারা দেশ জুড়ে চলছে, সেটাও আশা করা যেরকম ভিত্তিহীন, হাস্যকর, অলিক। আর এখানে এরকম ধরনের ঘটনা যেখানে রাঘব বোয়ালরা জড়িত, একদম সর্বোচ্চ স্তর অবধি ঘটনার জাল ছড়িয়ে রয়েছে, সূত্র ছড়িয়ে রয়েছে, উৎস ছড়িয়ে রয়েছে, সেখানেও সেই ধরনের কোনো প্রতিকার আশা করা নিতান্তই বোকামি। এই যেমন ধরুন পাকিস্তানের এই যে আজমল কাসব, তার ইন্টারভিউগুলো কিন্তু বিভিন্ন খবরের চ্যানেল নিয়েছিল এবং সেগুলো ইউটিউবে সুলভ। আবার নির্ভয়ার অপরাধীর ক্ষেত্রে সেই ইন্টারভিউগুলো যা নেওয়া হয়েছে সেগুলো পাবলিক, ইউটিউবে খুব সহজেই পেয়ে যাওয়া যাবে। আপনারা যদি দেখেন তার মধ্যে এসেন্স দেখবেন, যদি ভাবতে পারেন দেখবেন পুরোপুরি এক। আসলে ওদের মাথার ভেতর কিছুই নেই, ওদের ব্রেনের ভেতর কোনো গ্রে ম্যাটার, কোনো নিজস্ব চিন্তাভাবনা বা ছোট থেকে স্কুলিং বা আপব্রিঙ্গিং বলতে যা বোঝায় তার কিছুই নেই। কাসবের ক্ষেত্রে যে কারখানায় সে মানুষ হয়েছিল, সেখানে আজীবন তার মগজ ধোলাই করে বোঝানো হয়েছিল এই মাদ্রাসাতে সেখানকার যে এই করতে হবে, জীবনে তো কিছুই নেই, বঞ্চিত বেন স্টোকসের জীবন, তো ওই করলে নিজের কুরবানি করলে তারপর সে উপরে গিয়ে সমস্ত ফুর্তি করতে পারবে। আর এখানেও তারা ভেবেছিল যেখানে যে ড্রেনের ধারে, নর্দমার ধার থেকে তারা উঠে এসছে, ট্রাক চালিয়ে গেছে, বাস চালিয়ে গেছে, যে যেটা তাদের করা উচিত তারা সেটাই করেছে। কঠোর শাস্তি দিয়েছে যাতে সমাজটা নাকি আরও শুদ্ধ হয়, তাদের এমন স্মরণীয় শাস্তি তারা দিতে চেয়েছে যাতে সমস্ত কিছু সমাজে ঠিকঠাক থাকে। ওই কারণেই সেখানে শুধু ধর্ষণেচ্ছা নয়, সেখানে একটা অমানব মানে অকল্পনীয় একটা পৈশাচিকতা বহিঃপ্রকাশ ঘটেছিল। কিন্তু আমাদের দেশে তো ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা যা যা ঘটে প্রত্যেক দিন হাজার হাজার, তার মধ্যে এত বৈচিত্র্য, তা ক্যাটাগরাইজ করে তার সেগুলোর পয়েন্টগুলো মেলাতে থাকলে কোথায় কে হারিয়ে যাবে কেউ জানে না অলিগলিতে দেশের। আমি ঠিক ধরেছিলাম যে আদৌ যে ওই ঘটনাটা কোথায় আলাদা, সেইটাতে ওই অংশগ্রহণকারীদের আমি ছোট করব না, কারণ সেটা তো তাদের প্রেরোগেটিভ। কিন্তু আমার লেন্স থেকে আমি যতটুকু যা বুঝেছিলাম, এখন মনে হয় তো আমি তো ঠিকই মানে দুর্ভাগ্যজনকভাবে ঠিকই ভেবেছিলাম, ঠিকই ধরেছিলাম যে তারা জানতো না যেন যে আসল সমস্যাটা কোথায়, এটা কোথায় আলাদা। এটা যেটা প্রাতিষ্ঠানিক খুন দুর্নীতি, এবং সেখানে সে পুরোপুরি আপোষ করতে পারেনি, নিজের বিবেককে বলি দিতে পারে না। যেন ডাক্তার হিসেবে রোজ ভুয়ো ইঞ্জেকশন, সিরিঞ্জ, এক চিকিৎসার নামে রোগীকে, হাজার হাজার রোগীকে সারা জীবন ধরে খুন করে যাওয়ার যে মানসিক অভিঘাত তার ওপর, যা তার বিবেকের ওপর, তাকে মানুষ থেকে জানোয়ারে পরিণত করে দেয়া, দানবে পরিণত করে দেয়া, সেটা সে মেনে নিতে পারেনি বলে তাকে তার বলে দিতে হয়েছিল। সেইটা আদৌ, আর এসবের পেছনে কার প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে, কে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সূচনা, একদম মানুষের মাথার চুল থেকে রক্ত অবধি কী কী বেছে ফেলা যায়, চুরি করা যায়, সেগুলো যার ভাইপোরা সবাই মিলে করে গেছে এবং শিখিয়েছে এবং রাজ্যের প্রত্যেকটা শিরায় উপশিরায় ধমনীতে পাঠিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে তাদের লড়াই খুব বেশি লোকের ছিল না। তারা অতটা বুঝেও বুঝতে পারে না। তারা মাঠে নেমে পড়েছিল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, ব্যাংকার বাঙালি, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক বাঙালি, ডাক্তার বাঙালি, যাদের সংখ্যাগুলো এখন ভীষণভাবে পপুলেশনের পার্সেন্টেজ হিসেবে তো বটেই, এমনকি অ্যাবসলিউট টার্মসেও ভীষণভাবে কমে আসছে। কারণ এখন তো আর ওই সব চাকরি, শিক্ষা, এসব তো কর্মসংস্থান, এগুলো তো বিশেষ গুরুত্বের জিনিস নয়, এগুলো তো বিরল থেকে বিরলতম হতে থাকছে। একটা গেজেটেড অফিসারের সই লাগলে আমরা বুঝতে পারবেন যে আগে সেটা কত সহজে মিলতো, আর এখন সেরকম লোককে খুঁজে পাওয়াই কত দুষ্কর। যাই হোক, আমরা মিস্ত্রি খুব সহজে খুঁজে পাই, কারণ রাজ্য জুড়ে মিস্ত্রি পাঠানোর জায়গা হয়ে গেছে এই রাজ্য। তারা মাঠে নেমে পড়েছিল অ্যাকচুয়ালি এই কারণে, কারণ তারা ছোট থেকে তাদের ছেলে মেয়েকে শিখিয়েছিল ওই অভয়ার মতো না হতে, না জেনেই শিখিয়েছিল যে বাবু আমার আঁচলের তলায় থাকবি, ঘরের খেয়ে বনের মোষ তাড়াবি না, নিজের পিঠ বাঁচিয়ে চলবি, এটা সেরকম যুগ নয়, ঘোর কলি, ঠিক ভালো থাকতে পারবি, নিজেরা পড়াশোনা করবি, বইয়ের ভেতর মুখ গুঁজে থাকবি, যত স্যাক্রিফাইস করবি তার নাকি পুরস্কার আছে, স্যাক্রিফাইস করলেই নাকি পুরস্কার আছে, ডেডিকেশন করলেই নাকি পুরস্কার আছে, গডেশ্বর আল্লাহ সব দেখছে। তারা হঠাৎ করে দেখলো তাদের জমি বাড়ি
সমস্ত সম্পত্তি, সারা জীবনের সমস্ত সুখ ভোগবিলাস সমস্ত কিছু ত্যাগ করে, স্যাক্রিফাইস করে তারা তৈরি করছিল যে কোনো ক্রমে ডাক্তার করার জন্য। যেরকম গোবলয় তৈরি করে কোনো ক্রমে আইএএস আইপিএস তৈরি করার জন্য, করলেই খাজানা, তেমনি তারা তৈরি করতো এ রাজ্যে ডাক্তার তৈরি করার জন্য। সবাই পাগল, কারণ ভাবে ডাক্তার মানেই টাকা ছাড়বে। তো সেই সমস্ত কিছু করার পর আকাশ বাতাস পাথফাইন্ডার সিজি সমস্ত কিছুতে সমস্ত টাকা এবং সেখানকার মডিউলগুলো সলভ করানোর নামে একগাদা টিচার ক্লাস 5-6 থেকে বা মা প্রেগনেন্ট হয়ে থাকার সময় থেকে তাকে ফাউন্ডেশন কোর্স ইত্যাদি করিয়ে, এত কাণ্ড সারা জীবন তাকে দিয়ে করিয়ে তারপর তাকে মেডিকেল কলেজে পড়তে পাঠিয়ে যখন দেখলো যে সেখানেও সে নিরাপদ নয়, তখন তাদের নড়ে উঠলো যে এ বাবা, এর তো তাহলে অনেক দেরি হয়ে গেছে, এবার তো বেরোতে হবে। এতদিন পর্যন্ত ব্যাপারটা বিভিন্ন গলি ঘুপচি বস্তিতে সীমাবদ্ধ ছিল, এবার তো আমাদের ঘরের মেয়ে ফেরা নিরাপদ নয় দেখছি, এ তো মহা মুশকিল হলো। তাই তারা বাইরে বেরিয়ে পড়লো। এবং আমি নিশ্চিত, আমার স্থির বিশ্বাস, আমি যতটুকু দেখেছি আমার সহনাগরিকদের, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে তাদেরও একটা বড় অংশ এখন অন্তত ভাবে বা প্রথম থেকেই ভেবেছিল যে বাবা ওখানে তো আরও অনেকেই পড়ছে, ও অভয়া বড্ড বেশি হয়তো পেছন পাকা টাইপের ছিল, ওর একটু বড্ড বেশি বিবেক টিবেক ছিল, যেটা যেরকম যুগ নয়। জসমিন দেশে যদাচার, বীরভোগ্যা বসুন্ধরা, বীর হও। কারণ অভয়া যদি এখন ওইসব না দেখে যদি নিজের প্রাণটা বাঁচিয়ে যদি চলে আসতো, তাহলেও তাকে লুজার হয়ে সারা জীবন দেখতো সমাজ। তাকে বীরের সংবর্ধনা দেওয়া তো দূরে থাক, যে সে আপোষ করেনি, সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এবং সে আলটিমেটলি এই ইএমআইয়ের যুগে, এই কনজিউমারিজম ভোগবাদের যুগে সে ধ্বংস হয়ে যেত। কারণ সে তার বাবা মার চিকিৎসা খরচ দিতে পারতো না, সে সংসার করলে তার ছেলে মেয়ের ভালো পড়াশোনাও দিতে পারতো না, কিছুই পারতো না, কোনো শখও মেটাতে পারতো না। এবং তারা যুক্তি হিসেবে সেই সমস্ত লোকেরা, আমার ধারণা নিশ্চয়ই তারা এটা বলেন যে বাবা ওই অভয়ের মতো হতে যেও না, তোমার তো প্রতিবাদ করার দরকার নেই, যা হচ্ছে চুপচাপ, তুমি তো তোমার জন্য তো আর হচ্ছে না, তাই নিজেকে বাঁচিয়ে চলো, যতটুকু করতে পারো করো, বাকিটুকু তারপর দান ধ্যান করবো, না হয় বিভিন্ন আশ্রম অমুক তমুক তো রয়েছে, মিশন টিশন রয়েছে, সেখানে দান ধ্যান করবো, নিশ্চয়ই পূর্ণ হবে। আর নহলে যারা আরও বেশি রিচুয়ালিস্টিক তারা জানে যে কুম্ভ টুম্ভ ইত্যাদি, গঙ্গা স্নান, হজ, মক্কা ইত্যাদি রয়েছে, সেসব করেও পাপস্খলন হয়ে যায়, কোনো চাপ নেই, এতগুলো তীর্থ ঘুরে নেবো অমুক তমুক। এই ঘাসচুলি বাস্তুতন্ত্রে এরাই হলো সেই ঘাসচুলের তলাকার মাটি, সার, জল, যেগুলোতে ঘাসচুল বেড়ে ওঠে। এখন সেখানে এই যে ভোট বা ভোটকে কেন্দ্র করে এই যে বোমাবাজি, সন্ত্রাস, রক্ত গঙ্গা, আমাদের রাজ্যের যেটা পিকুইলিয়ার বৈশিষ্ট্য সারা দেশের মধ্যেও, আমাদের রাজ্য যেটার জন্য পরিচিত একমাত্র রাজ্য হিসেবে, এখন এরকম ব্যাপক রক্তগঙ্গা, একটা সমবায় সমিতির ভোট, একটা স্কুল কলেজের ইউনিয়নের ভোটেও, যেটা একদম মানে নিশ্চিত যে হবেই, যেটা হবেই, মানে যেটা অনিবার্য, কোনোভাবে ঠেকানো যাবে না, তো সেগুলোতে অগ্রণী ভূমিকা নেয় যারা, তারা হচ্ছে একটা ডেট রিভোর বা বিয়োজকের মতো। আমি ঘাসচুলি বাস্তুতন্ত্রটা আপনাদেরকে বোঝাতে চাইছি আর কি। মানে যারা ওই পচা গলা দেহের ওপর মানে যে মাছিরা ভনভন করে, কীটেরা ভনভন করে সেটাকে গলিয়ে দেয়, এরা হচ্ছে তারা, সেই পণরা, তারা হচ্ছে ভোট সন্ত্রাসের মুখ্য ভূমিকা নেয়। আর একদম তলায় যে সার হিসেবে, জল হিসেবে যারা থাকে, তারা হচ্ছে এই শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, যারা ক্রমশ সংকুচিত হয়ে আসছে, আগে থেকেই সংকুচিত হচ্ছিল আর এখন খুব দ্রুত হারে সংকুচিত হচ্ছে। তাদের রিপ্লেস করার মতো পরবর্তী প্রজন্ম আর থাকছে না, আর থাকলেও দু একজন তৈরি হলে তাদেরকে বিদেশে বা অন্য রাজ্যে গিয়ে জীবন ধারণ করতে হচ্ছে, যারা মিস্ত্রি হতে চাইছে না, বা যারা মহিলা হয়ে পাচার হতে চাইছে না, কন্যাশ্রী হয়ে বিয়ে হয়ে যেতে চাইছে না। এখন কয়েক দশক আগে সেই ইস্ট জর্জিয়ার ডিগ্রি চোর, তাকে নিয়ে যে তার মানে একদা যে ঘনিষ্ঠ পার্টনার ইন ক্রাইম বা অ্যাকমপ্লিস যাকে বলে, সেই দীপক ঘোষের বইয়ের বিরুদ্ধে এত কর্মকাণ্ড, এত অগ্নিসংযোগ, ভাঙচুর, এত কিছু করেও সেগুলোকে রুখতে তো পারলো না, স্বাভাবিক। গোপনও কথাটি রবে না গোপনে, ট্রাফিক সিগন্যালে ওটাও বাজাতে উনি নির্দেশ দিয়েছিলেন কিনা জানি না। সেই বইটার বিরুদ্ধে প্রচুর হম্বিতম্বি করে, অনেকটা নারদকাণ্ডের মতো প্রচুর হম্বিতম্বি করে, তারপর আলটিমেটলি আর কোর্টে লড়ার ধক কলজে দেখাতে পারলো না, জানে তাতে উলঙ্গ রাজার যে অদৃশ্য বস্ত্রটুকু রয়েছে সেটাও খুলে যাবে, সেখানে সপাত সপাত খেতে হতে পারে। সেই মানুষটি মারাও গেলেন। তবে সেই লেখা বহু যুগ আগে, তারপরেও যা ঘটনাক্রম, আমি তো তখন অনেক ছোট ছিলাম, আমি তো বইটা যা পড়েছি তা আমার মনেও নেই, আর যতটুকু চোখের সামনে দেখেছি তাই যথেষ্ট। এতদিন পর্যন্ত সেই বইটা লেখা হয়ে যাওয়ার পরেও, কয়েক দশক পরেও যা আজ অবধি দেখলাম, তাতে তার কার্যকৌশল, তার যে থট প্রসেস, সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা যে কোনো ফিজিক্স লাভার বা এই ধরনের বৈজ্ঞানিক অনুসন্ধিৎসু মন নিশ্চয়ই সেই প্যাটার্ন, সেই ডটগুলো খুঁজে পাবে। আর ওই লেখক ওই বইয়ের বিরুদ্ধে কি কেস করবে?
বামপন্থীরা বিশেষ করে গণশক্তি তাদের যে মুখপত্র সিপিআইএমের এবং বিভিন্ন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ সহ তারা প্রকাশ্যে গণশক্তিতে আলাদা করে এবং প্রকাশ্যে একাধিক বা বলতে গেলে প্রায় সব মিডিয়ায় গিয়ে বহুবার খোলা চ্যালেঞ্জ করলেন যে কোনো স্বাভাবিক মানুষ, মানে খুব বীরও নয়, স্বাভাবিক মানুষ হলে তার যদি একটুকুও সততা থাকে, সততার প্রতীকও হতে হবে না তার জন্য, সে সেই চ্যালেঞ্জটা শুনলে যে কলকাতার 3টে নামি নামি স্ট্রিট, সেইখানে হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি আর একটা কি স্ট্রিট, সেই 3টে রাস্তায় মিলিয়ে শুধু তার ভাই ভাইপোদের মিলিয়ে পরিবারের 35টা প্লট রয়েছে, কোটি 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 টাকা যার দাম, মানে হিসেব করতেই পারবে না আমাদের মতো ছুটকো ছাটকা লোকেরা কোনোদিনও যে ওটা কত কোটি, মানে ওই অপার ফ্ল্যাটের তলার টাকার মতো হয়তো গুনতে গুনতে শেষ হয়ে যাবে, মেশিন ক্লান্ত হয়ে যাবে একের পর এক, কিন্তু সে শেষ হবে না সেই সম্পত্তি। তো সেই অগাধ সম্পত্তি, যে ইন্টেরিয়ার ডেকোরেশন করা বাড়ি, যার ভেতরগুলো কতটা টালি, কতটা কি, কতগুলো এসি লাগানো, কতটা ইন্টেরিয়ার ডেকোরেট করা, সেগুলো খুব বেশি লোক জানতেও পারে না। কিন্তু মানহানির মামলা তাদের বিরুদ্ধে করার খোলা চ্যালেঞ্জ দেওয়ার পরও একবারের জন্য মানে তাদের কাছে পায়ে পড়ে গিয়েও তাদেরকে দিয়ে মানহানির মামলা করানো যাচ্ছে না, কারণ তারাও হয়তো জানে যে করার কি পরিণতি হতে পারে বা কি ফল হতে পারে। সেটেল দিস ওয়ান্স অ্যান্ড ফর অল এইসব করতে গিয়া তো বোকাদের কাজ, ওগুলো তো আমাদের দেশের কাজ নয়, জসমিন দেশে জদাচার। তার চেয়ে বরঞ্চ তাদের অবজ্ঞা করে নিজেদের কোনো দিনই আর কোনো জায়গায় কিছু প্রমাণের প্রয়োজন থাকবে না, সেটাই তো সবচেয়ে সেফ, না হলে এই সাম্রাজ্য আর বাড়বে কী করে, সেখানেই তো সাম্রাজ্যের ধস নেমে যাবে। যাকে ওই ঘাসচুলি বাস্তুতন্ত্রের অ্যাকচুয়ালি 3 বা 4টার একটা সিস্টেম আছে, ওই বইটাতেও হয়তো সেরকমই কিছু লেখা ছিল তখনকার অবধি ঘটনা, যখন অবধি বইটা লেখা হয়েছে তখনকার অবধি ঘটনার উদাহরণ দিয়ে, হয়তো আমার মনে নেই, খুব ছোটো তো তখন, কিন্তু আমি এখনও পর্যন্ত যা দেখলাম যে সেইটা টপে একদম সেই পিরামিডের সেই মাল্টি টায়ার্ড যে সিস্টেম স্ট্রাকচারটা যেটার ঘাসচুল অপারেট করে, সেইটার মাথায় শীর্ষে তো পিসি ভাইপো কোম্পানি রয়েছে, এবং মাঝে মাঝে মার্কেটে নিজেদের ওই পারসেপশান, মানে যত বেশি নেগেটিভ পাবলিসিটি, ভুলভাল বকে, উন্মাদের মতো বকে, লোকের জনমানসে স্থায়ী প্রভাব, সমস্ত মিডিয়া কভারেজ টেনে নেওয়া যায়, ফুটেজ মিম টিম সব কিছু হওয়া যায়, সেটা তো ওদের ভোট কুশলীরা ভালোই বুঝিয়ে দিয়েছে যে সেটা করলেই তত বেশি ভোটের ঘরে লাভ, কারণ গাওয়ার লোকজন তাদের সবার ভোটের সমান দাম, এবং তারা সবাই ভনভন করা মাছির মতো গিয়ে, যেমন মাছিরা ভনভন করে গিয়ে পায়খানার ওপর বসে, গোবরের ওপর বসে সেগুলো খেতে শুরু করে, তেমনি এরাও সেরকম ভনভন করে গিয়ে ভোট দেবে আর তারপর আরশোলার মতো মারা যাবে। তো সেই কোম্পানি মাঝে মাঝে আবার মার্কেটে অন্য সব কিছু থেকে নজর ঘোরানোর জন্য তাদের নিজেদের মধ্যেও এই গোষ্ঠী ওই গোষ্ঠী, নবজোয়ার পুরনো জোয়ার, এইসব বিভিন্ন কিছু করে মার্কেটে ভেসে থাকে, এইটা বুঝিয়ে দিতে যে আমাদের আর কোনো বিকল্প নেই, আমাদের বিকল্প আমরাই, সেটাই বুঝে নাও, দিয়ে আলটিমেটলি ঘুরে আবার কিছুদিন পর সেই নাটকটা বন্ধ হয়ে যায়। আর এদের নিচে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো সবই ভ্যারিয়েবল, সেগুলো নিচে এই যেমন ধরুন সার্থ চ্যাটার্জি, সে তো একদম সেকেন্ড ইন কমান্ড ছিল, নকুল রায় সেও সেকেন্ড ইন কমান্ড ছিল, কিন্তু এরা কোথায়? এরা এখন স্লো ডেথের মধ্যে রয়েছে, একটা ডেথ রোতেই রয়েছে, স্লো ডেথ রো, তাদের সাথে হয়ে গেছে, যেহেতু কারা দফতর সমস্ত কিছু সরকারেরদেরই অধীনে, সেগুলো তো আর কোনো আদালত চালায় না, তাই তাদেরকে এটা তারা নিজেরা এটা জানতেন বা বুঝিয়েও দেওয়া হয়েছে যে যতটুকু চুপচাপ থাকবে, মুখ না খুলবে, ততই তারা ফেভারটা পাবে, একটু জেলে একটু হলেও বিচারাধীন বন্দি থাকাকালীনও ম্যাসেজ ফ্যাসেজ, চিকিৎসা ইত্যাদি যা লাগবে সেগুলো একটু তবু ঠিকঠাক পাবে, আর না হলে তারা শেষ। তাদেরকে জেলের ভেতরেও যে কী চলে সেটা তো যারা ওই জেলে পোস্টিং পায় আর বিভিন্ন সরকারি কর্মচারী হিসেবে তারা জানে, আর তার বাইরেও সরকারি রিপোর্টেও সেসব ঘটনা প্রচুর, বেসরকারি সংস্থার রিপোর্ট, সমস্ত কিছুতেই সেসব রয়েছে। তো জেলে তারা কীরকম ট্রিটমেন্ট পায়, জেলে কত খরচাপাতি হয় নিজের জিনিসপত্র আনিয়ে নেওয়ার বা যেটাকে পাচার বলে সেসব করিয়ে নেওয়ার, এবার তারা স্বাভাবিকভাবেই ততটুকুই মুখ খোলে নিজেদেরকে পিঠ বাঁচাতে যতটুকু সম্ভব, আর ওই স্লো ডেথের মধ্যে তারা এখন রয়েছে, কারণ তারা এখনও অতটা ইউজফুল নয়, তাদের অপরচুনিটি কস্ট এতটাও বেশি নয় ওই হনুব্রতর মতো লোকেদের মতো যে তাদেরকে আরেকটু বেশি ভালো ট্রিটমেন্ট দিয়ে আরেকটু তাড়াতাড়ি বাইরে বার করিয়ে হম্বি করানোর, আবার আগের কর্মসূচি পজ করে রিজিউম করিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ তারা আর নেই, তাদেরকে ছিবড়ে ফেলে দেওয়া হয়েছে। একদম উপরেরটা একটাই, অ্যাকচুয়ালি আর কেউ উঠতে পারবে না কখনো। ওই দুর্বৃত্তেন্দু সেটা বুঝতে পেরে নিজের অভিলাষে যেমন বেরিয়ে এলো, দুর্বৃত্তেন্দু অধিকারী,
ঠিক তেমনি আর কি, সেটা সবাই বাকিরা বোঝে, কিন্তু তবু তার মধ্যে যতটুকু মেরে লুটে পুটে খেয়ে নেওয়া যায় তার জন্যই তারা আছে। তো ওইটা পরিবর্তনশীল, এবং সেটা চানও, ওই একদম ওপরে বসা পিসি ভাইপো, চটি ভাইপো, তারা চানও সেটা হোক, কারণ সেটা হলে কেউ আর উঠতে পারবে না, তাদের সমান কেউ হতে পারবে না। আর মতবাদ মতাদর্শ এগুলো তো নেই, এগুলো ডানপন্থী বামপন্থী এমনকি কংগ্রেসের মতো মধ্যপন্থী দলের আছে আইডিওলজি একটা নির্দিষ্ট। আর এরা এই বারোঘাটের জল খাওয়া এইসব পার্টি, যাদের একমাত্র মোটো হলো চুরি যাদের ভিত্তি, আর ডাকাতি যাদের ভবিষ্যৎ, যাদের সমস্ত কিছু, তারা তো কখনো এই গভর্নমেন্ট, কখনো সেই গভর্নমেন্ট, কখনো কংগ্রেস, কখনো বাজপেয়ী, সেই সব জায়গারই মধু খেয়েছে। যখন যেখানে যেরকম দরকার খাজনাথের সাথে বসে চকলেট আর ফ্রুট জুস নিয়ে অনশনও করেছে, খেয়ে আবার খাজনাথ সিং, আবার কি নাকি মুকুল সিনহা নাকি তার সাথে বসে ওই জমিতে প্রতীকী ধানের বীজ, সর্ষে বীজ, ঘাস এইসবও পুঁতেছে, সব রকম নাটকই তারা করেছে, কোনো যাত্রাই বাকি রাখেনি। ওজনও বাড়িয়ে ফেলেছে অনশন করে, আর জাতীয় সড়ক অবৈধভাবে অবরোধ করে যা যা নাটক করার, দেশের কয়েকশো কোটি টাকার ক্ষতি করে দিয়ে, রাজ্যের ক্ষতিটা তো বাদই দিলাম, সেটা তো হিসেবে মানে করাই সম্ভব নয়, সেইগুলো করে দিয়ে তারা যা করার করেছে। তো তারপর প্রয়োজন মতো তাদেরকে ডিসকার্ডও করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু তাদের আর কোনো অপরচুনিটি কস্ট নেই, তাদেরকে আর কাজে লাগানোর মতো কিছু সুযোগ নেই। আর তারও নিচে এইসব কুন্তল মানিক এই ধরনের সমস্ত লোকেরা তারও তলার টায়ারে থাকে। এদের মধ্যে সবসময় একটা নিলাম চলে যে কে কত বেশি ওপরতলায় 75-25 বা অন্যান্য বিভিন্ন অনুপাতে ম্যাক্সিমাম দিতে পারছে। মাফিয়া, তোলাবাজ, গ্যাংস্টার এদের সাথে যোগাযোগ রেখে যে করে হোক নিজেরা নিজেদের মেরে নিজেদেরকে বড় হতে না দিয়ে, উচ্ছিষ্টভোগী সেই সব লোকেরা উচ্ছিষ্ট থেকে যত হাজার কোটি বানাতে পারছে পারুক, কিন্তু যে ম্যাক্সিমামটা ওপরে তুলে দিতে পারবে এবং যতদিন পারবে ততদিন সে আছে, না হলে আবার তারা নিজেদের মধ্যে খেয়ে করলে ওপরতলার যথারীতি খুব ভালো, কারণ কেউ বাড়তে পারছে না, একে অন্যের ওপর ট্যাব রাখছে। পুলিশ তো নেই, পুলিশ তো দলদাস, পুলিশের কাজ বঞ্চিত ডিএ যতটুকু সম্ভব, যাদের পক্ষে সম্ভব, পুলিশের যে উইংয়ের পক্ষে সম্ভব সেগুলো মানুষের থেকে নিয়ে নেওয়া, আর পিড বাঁচাতে, পোস্টিং ট্রান্সফার ইত্যাদি বাঁচাতে, যতটুকু যা করে খেতে নিজের পরিবারটার পেট চালাতে, দায়িত্ব পালন করতে, রিটায়ারমেন্ট অবধি অপেক্ষা করা, আর যতটুকু পারা এইসব ঘর গুছিয়ে রাখা। ছুটি পায় না, কিছু পায় না, সেগুলো সমস্ত কোনো জীবন পায় না, স্বাভাবিক সুস্থ অভিব্যক্তির জায়গা, কোনো শান্তি, এসব কিছু পায় না, সেগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য যতটুকু যা মেরে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেওয়া যায়, বা ব্যাংকও নয়, সুইস ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেওয়া যায়, সেই সবের ব্যবস্থা করা। পুলিশ নিজের প্রাণটুকু বাঁচাতে পারলে আর নিজের পরিবারের লোকেদের রক্ষা করতে পারলে অনুব্রতর মতো লোকেদের হাত থেকে, সেটা একটা বিরাট পাওনা, বোনাস। আর উচ্ছিষ্ট ভোগীদের থট প্রসেস, এই আমার ওই জাত বৈষম্য সংরক্ষণ ইত্যাদি নিয়ে যে ভিডিও আর শর্টস, সেটা যদি দেখে থাকেন, সেখানে আমি যেটা বলিনি সেইটাই অ্যাকচুয়ালি এখানেও খুব প্রাসঙ্গিক, কারণ আমরা যুগ যুগ ধরে আসলে এসেন্সিয়ালি ফান্ডামেন্টালি একই রয়েছি, মূলগত প্রভেদ বিরাট কিছু তৈরি হয়নি, কারণ উন্নতি আর করলাম কোথায়, আমরা তো ক্রমশ পেছনের দিকেই ফিরতে চাই, কারণ আমাদের পেছনটা নাকি খুব গৌরবময়, খুব গর্বের। তো ওই যখন জাত বৈষম্য সংরক্ষণ প্রথা এই সমস্ত কিছু সূচনা যে আদিম প্রাচীনকালে হাজার হাজার বছর আগে, সেই সময়ে এইটার জন্য সবচেয়ে বেশি দায়ী কারা ছিল? সেই আমার মতো অব্রাহ্মণ জেনারেল ক্যাটাগরি বা অব্রাহ্মণ ইউআর যারা, তারাই আসলে সব থেকে বেশি দায়ী ছিল, কারণ বীরভোগ্যা বসুন্ধরা টাইপের। এবার সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা এই ধরনের লোকেরা চাইবেই, যারা একটু চালাক বা এরকম, যে তারা তাদের ঘর গোছাতে তারা যা খুশি করতে চাইবে, নিজেদের স্বার্থটাই দেখবে, সেটাও স্বাভাবিক। আবার বাকি যারা সেখানে পদদলিত, যাদেরকে বলির পাঁঠা করা হলো, সেই সমস্ত তথাকথিত নিচু বর্ণের লোকেরা, তারাও সেখানে তাদেরকে অসহায়তাবশত সেইটা মেনে নিতে হবে, সেটা শিকার তাদেরকে হতেই হবে, কারণ প্রত্যেক যুগে, প্রত্যেক কালে, প্রত্যেক সমাজেই কেউ না কেউ শিকার হয়েছে বলেই আর একজন শিকারী তৈরি হয়েছে। কিন্তু এই মাঝে যারা বিশেষ কোনো গুঁড়ো পেলো না, কিচ্ছু পেলো না, অব্রাহ্মণ ইউআর, তারা কিছুই পায়নি তখন, কিন্তু তার সাথে তারা ভেবেছে, যাক আমাদের সাথে তো ওই খারাপ কিছু হলো না, তাহলে আমরা ভালোই আছি, চুপি থাকি, আমরা না হয়, আমাদের আর এতে কি, আমাদের তো বিশেষ কিছু যাচ্ছে না, ব্রাহ্মণ মানুষ, ক্ষত্রিয় মানুষ বলে কথা হতেই পারে, আমরা খামোখা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো কেন? তারা তাই বিশেষ কিছু লাভবান না হয়েও এটা চলতে দিল। আর সেখানে এই আজকের উচ্ছিষ্ট ভোগীরা, যারা ঘাসচুলের ওই 3rd 4th টায়ারে রয়েছে, তারা তো জানেই যে পড়াশোনা করেই বা তারা কী, জেলে গেলে কি হয় না হয়,
একজন থানার ওসি, সে কিছুদিন আগে চিকিৎসা করতে গিয়ে হাওড়ায় মাঝরাতে ধরা পড়লো, সে পর্যন্ত মিডিয়াতে কোনো বাইটই দিল না, বা জানে, অপরাধীরাও জানে যে কেন আমি মিডিয়াতে বিশেষ কিছু বলবো। এই ঘটনাকে দুদিন পর দেখতে যাবে, আমি কোথায় আছি, জেলে কতদিন পর ছাড়া পেয়ে গেছি, জামিন পেয়েছি, বা জেলে কীরকম অবস্থায় আছে, মাসেজ পাচ্ছি কিনা, গাঁজা পাচ্ছি কিনা জেলের ভেতর, সমস্ত খরচ কি হচ্ছে। আর সবথেকে বড় কথা, যদি সরকার বিরোধী কিছু বলে দেয় বা কাউকে যদি রুষ্ট করে দেয়, তাহলে জেলের ভেতর কীভাবে মরতে হয় সেগুলো তো সব থেকে টাটকা খবর আমরা ওই বিষ্ণুই গ্যাং বা এই ধরনের গ্যাংয়েদের খবর থেকে পাই, যে তারা জেলের ভেতরে কীরকম নিজেদের বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড জেলের ভেতর থেকে বসে চালাতে পারে। আপনাদের এইসব বিভিন্ন ডিগ্রি, পিএইচডি, এমবিবিএস, এমডি, এলএলবি, এলএলএম এগুলোর ওপর তো মুতে দেয় ওই উচ্ছিষ্টভোগীরা। ওরা কয়েক বছরে যতশো কোটি টাকা কামিয়ে ফেলে, তারপর যদি কয়েক বছর জেলেও থাকতে হয়, একান্তই খুব খারাপ ক্ষেত্রে দেখছি, যদিও তার পসিবিলিটি আলটিমেটলি অবশ্যই ওই ডিগ্রিগুলো পেছনে সারা জীবন দেওয়ার পেছনে আর সমস্ত কিছু কয়েক প্রজন্মের সাধনা দিয়ে ফেলার তুলনায় অনেক ভালো। কারণ জানেনই যে 100টা চুরি হলে আর মধ্যে একটা দুটোই নিশ্চয়ই ধরা পড়ে। যদি ম্যাক্সিমামটাই ধরা পড়ে যেত এবং ম্যাক্সিমামটাতে দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে কেউ এত বোকা নয় দুপেয়ে হয়ে ঘাসে মুখ দিয়ে তারা চলে না, যে তারপরও তারা ওইটা করতে প্রবৃত্ত হতো। প্রবৃত্ত হয় কারণ যারা জানে সেটাই সাকসেস রেট ফার গ্রেটার। এইগুলোতে এই মিনমিনে দুধ ভাতে দুগ্ধপোষ্য এই মধ্যবিত্ত শ্রেণী যেগুলো নিয়ে পড়ে থাকে, তার তুলনায় অনেক বেশি সাকসেস রেট। এবং টাকা ছাপার সেই যে জগৎ, সেইটা যত সহজে যত অল্প সময় থেকে পায়, তারা এরা 7বার জন্ম নিয়ে নিলেও সেটা কোনো দিনই করতে পারবে না। মেরে মেরে ভ্যাসকা জীবনে নিজেরাই নিজেদের নানা রকম কিছু বলে সান্ত্বনা দেবে, নানা রকম কাল্পনিক থিওরি, বিভিন্ন আচার বিচার ইত্যাদি নিজেরাই নিজেদেরকে সেলফ ভ্যালিডেশন বা নিজেদের মধ্যে ভ্যালিডেশন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, নিশ্চয়ই তাই কর্মা, নিশ্চয়ই কেউ দেখছে, নিশ্চয়ই এই হবে ওই হবে, শান্তির জীবন, আমাদেরই নিশ্চয়ই খুব সুন্দর জীবন। 1 বছর আগের সেই রাতে এমনই পাগলামো, এমনই উন্মাদনা, কেউ কেউ এতই এই বিষয় নিয়ে অজ্ঞ এবং ন্যূনতম অ্যাওয়ারনেস বা সচেতনতাটুকু, ওয়াকিবহালটুকু তারা হওয়ার কোনোদিনও প্রয়োজনই বোধ করেনি। তারা প্রবল আবেগে ফুটতে ফুটতে এরকমও ঘোষণা করে ফেললো, আজকে রাতেও আপনাদের ওপরে এরকম আক্রমণ আসতে পারে, আমার অটো ফ্রি আপনাদের জন্য, টোটো ফ্রি, আপনারা সবাই এই অস্ত্র নিয়ে বেরোন, লঙ্কা গুঁড়ো নিয়ে বেরোন, আজকে রাতেও অপরাধ। মানে তারা ভাবে যে পাকিস্তান আর্মি বা জঙ্গিদের মতো, বা এমনকি জঙ্গিরা পর্যন্ত স্টেলথের ওপর নির্ভর করে থাকে টু আ গ্রেট এক্সটেন্ট। তারা ভাবলো এই ধর্ষক বা ইত্যাদিরা এরা বোধহয় একটা আর্মির মতো, তারা সেদিন রাতে হামলা করবে, এরকম কিছু একটা। তো এরকমই অ্যাবসার্ডিটি একটা ভিড়, সেই ভিড়ে আমি কীভাবেই বা যেতে পারতাম? এরা এরকম অ্যাবসার্ড বলেই তো এদের এরকম দশা।